মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালী এবং প্রতিদিনের মতো আজও আমরা গুয়াহাটি, কলকাতা, শিলিগুড়ি, শিলচর এবং আগরতলার বিশেষ বিশেষ খবর এবং আজকের সবচেয়ে বড় খবর তুলে ধরবো এই মুহূর্তে। এবং প্রথমেই নজর রাখতেই হচ্ছে কলকাতায় এবং একেবারে যে গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখনো ভয়ঙ্কর পরিস্থিতি চলছে নেপাল এবং শিরোনামে এখন নেপালের যে জল বোমা বলা যায়, জল রোষ বলা যায় সেই ঘটনা এবং সেই নেপালের ভয়ঙ্কর হরপা বানের পর এখনো পর্যন্ত যে নিখোঁজের সংখ্যা উঠে আসছে ভারতীয় পর্যটকের ৩০০ জন। নেপাল এবং তিব্বত মিলিয়ে প্রায় ৮০ বিদেশি পর্যটকের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে নেপালের বিদেশ মন্ত্রক। এখনো পর্যন্ত ১৭৫ জনের দেহ উদ্ধার হয়েছে এবং নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা রয়েছেন বলে জানা যাচ্ছে। কলকাতার চলো যাই ট্রাভেল ক্লাবের সঙ্গে কৈলাস মানস সরোবরে যাওয়া ৩২ জন বাঙালি পর্যটক এবং তাদের সঙ্গে থাকা ২ ট্যুর ম্যানেজারেরও এখনো কোনো খোঁজ মিলছে না। কসবা, চন্দননগর এবং বারাসতের কয়েকজন পর্যটকও নেপালে আটকে রয়েছেন বলে খবর এবং কলকাতা থেকে যাত্রার সম্পূর্ণ ব্যবস্থাপনা করা হয়েছিল চলো যাইয়ের মাধ্যমে। আর কাঠমান্ডু থেকে পরবর্তী ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সম্রাট ট্রাভেলস। নিখোঁজ পর্যটকদের বিষয়ে উদ্বেগ বাড়ছে পরিবারগুলির মধ্যে। গতকাল থেকে ধারাবাহিকভাবে আমরা সেই খবর দেখাচ্ছি এবং বিধ্বংস, একেবারে বলা যায় বিধ্বংসী সেই পরিস্থিতি, নেপালের ভয়ঙ্কর হরপা বান এবং এখনো পর্যন্ত যে আপডেট জানা যাচ্ছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রায় এখনো পর্যন্ত যে সংখ্যাটা ৩০০ জনেরও বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ এবং তার সংখ্যা আবারও বাড়তে পারে। এবং অন্যদিকে এর মধ্যে প্রায় কলকাতা থেকে চলো যাই বলে যে একটি ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু ৩২ জন গিয়েছিল এবং সেই চলো যাই ট্রাভেল যে আছে সেখানে একেবারে আমাদের নিউজ লাইভ বাংলা পৌঁছে গিয়েছিল এবং তাদের কাছ থেকে সমস্ত তথ্য জানার চেষ্টা করা হয়েছে যে তাদের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা, তারা কোথায় আছে, কি আপডেট, সমস্ত কিছু জানার চেষ্টা করা হয়েছে। তিনি কি বলছেন প্রথমে শুনে নেব। কনসুলেট, নেপাল ট্যুরিজম বোর্ড এদের সঙ্গে কনস্ট্যান্টলি যোগাযোগে আছি। এখনো পর্যন্ত কোনো রেস্কিউয়ের খবর আমরা তেমন পাইনি, কিন্তু একজন আমাদের একটা ছবি পাঠিয়েছেন যে টিভিতে দেখেছেন যে একজন রেস্কিউড হয়েছেন মৌসুমি গাঙ্গুলি বলে, এবং কিন্তু তার মেয়ে কিন্তু কনফার্ম করছে না যে এটা তার, উনি কারণ বলছে যে এমবাসি থেকে কোনো খবর পাইনি। হ্যাঁ, দুর্গাপুরের। এবং অ্যাজ আ রেজাল্ট আমরা ওয়েট করছি, কারণ আমাদের বুঝতে পারছেন তো কীরকম বিপর্যয়, মানে এতজন লোক গেছেন। আমরা সারা রাত আমাদের অফিস খোলা। দুজন ম্যানেজার ছিলেন। লাস্ট কালকে সকালবেলা একটু যোগাযোগ আমরা করতে পেরেছিলাম, তাতে ওরা ইমিগ্রেশন তখন করছে, মানে ইমিগ্রেশন হয়ে গেছে শুনেছিলাম, এবং ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর তারপর তো এই দুর্ঘটনাটা ঘটে। এবং তারপর আমরা যে খবর পেয়েছি ইমিগ্রেশনের মানে ওই ৫তলা বিল্ডিংটাই ধূলিসাৎ হয়ে গেছে। তো অ্যাজ এ রেজাল্ট এখন মানে আমরা বুকে মানে আশা করে আছি যে ভালো খবর পাবো। হয়তো রেস্কিউ তো হচ্ছে, রেস্কিউ হচ্ছে না নয়, আমাদের প্যাসেঞ্জাররা যদি তাদের মধ্যে বলেন খুব ভালো হয় আর কি। ঈশ্বরকে আমরা এটাই ডাকছি যে দেখুন, সেটা কলকাতা, দুর্গাপুর, তারকেশ্বর সব মিলে মানে অনেক জায়গায় ঘুরে ফিরে আছে। এখন লিস্ট দেখতে হবে, আমরা তো লিস্ট মুখস্থ রাখি না যে কোথা থেকে কতজন গেছেন, যোগাযোগ করছেন, আসছেনও কিছু। আমরা তাদেরকে এই একই কথা বলছি যে আমরাও উই আর অলসো হ্যাবিটিং, আমাদের ৪ জন লোক অলরেডি কাঠমান্ডুতে আছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের বিশেষ সংবাদদাতা রণজয় মুখার্জি। রণজয়, যে বিষয়টা আমরা দেখছি ৩২ জন নিখোঁজ এবং এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত অত্যন্ত দুরবস্থার বিষয়। গতকাল সকালবেলা ৯টা নাগাদ যেভাবে ডিজাস্টার হয়েছে, বিপর্যস্ত নেপালের অবস্থা, যে ডিভাস্টেটিং সিচুয়েশন হয়েছে হরপা বানে, এখনো পর্যন্ত আমাদের এই রাজ্য থেকে
33 জন তারা নিখোঁজ রয়েছেন। যদিও একজন দম্পতি দুর্গাপুরের তাদের খবর পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কনফার্ম নয় বিষয়টি। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা সরাসরিভাবে কথা বলেছিলাম যেই ট্রাভেল এজেন্সি চলো যাই ট্রাভেল বলে একটি ট্রাভেল এজেন্সি শহর কলকাতায়, তারা এই সম্পূর্ণ ব্যবস্থাপনার মানস সরোবর ট্রিপের ব্যবস্থা করেছিল এবং এই যে তাদের কাছে যে লিস্ট রয়েছে সেই লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। 33 জন ছিলেন এবং 33 জনের মধ্যে দুজন ছিলেন তাদের ম্যানেজার, এবং এই যে দুজন ম্যানেজারের মধ্যে একজনের সকালবেলা 8:21 নাগাদ লাস্ট তার হোয়াটসঅ্যাপ মেসেজের লাস্ট টাইম দেখা গিয়েছে। তারপর থেকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এবং তারপর থেকে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে, অন্ধকারে রয়েছে। যদিও নেপাল কনসুলেটের সঙ্গে যোগাযোগে তারা রয়েছে, রাজ্য সরকারের সঙ্গেও তারা যোগাযোগে রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রতিরক্ষা ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গেও তারা যোগাযোগ স্থাপন করছে। এবং এই অবস্থায় গতকালের যে দুর্যোগ, সেখানে এই যে ট্রাভেল এজেন্সি শহর কলকাতার চলজয় ট্রাভেল এজেন্সি, তাদের দায়িত্ব ছিল কাঠমান্ডু পর্যন্ত, এবং কাঠমান্ডু থেকে ইন্টারন্যাশনাল আরও একটি যে ট্রাভেল এজেন্সি রয়েছে সম্রাট ট্রাভেল এজেন্সি, তারা সম্পূর্ণ ব্যবস্থাপনা মানস সরোবর কৈলাস তাদের মতো করে ব্যবস্থা করবে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগ ঘটে গিয়েছে। বারংবার যারা বাড়ির মানুষজন আছেন তারা ফোন করছেন, অনেকে চলে আসছেন, এবং অত্যন্ত দুরবস্থার একটা চিত্র বলা যেতে পারে। এবং সেই জায়গায় একজনের কথা তোমাকে বলবো যে তপতি সিনহা বলে 63 বছরের একজন ভদ্র মহিলা, যারও যাওয়ার কথা ছিল 16 নম্বরে এই যে লিস্ট রয়েছে সেই লিস্টে তার নাম ছিল, ট্রাভেল এজেন্টের দেওয়া যে লিস্ট 16 নম্বরে তার নাম ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ভিসা পাননি এবং যে কারণে তার যাওয়াটা সম্ভব হয়নি। সে অত্যন্ত সৌভাগ্যবশত সে বেঁচে ফিরছেন, আজকে রাতেই বিমানে তার কলকাতায় ফিরে আসার কথা। এই বিষয়টিও আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা আমাদের দর্শকদের জানালাম। অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি। তবে রাজ্য সরকারের তরফ থেকে ভবানী ভবনে হেল্পলাইন করে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও সম্পূর্ণ যারা বাংলার রয়েছেন তাদের খোঁজ খবর করা হচ্ছে, নেপাল কনসুলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহায্যের আশ্বাস দিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন। সম্পূর্ণ সমস্ত দিক থেকেই কেন্দ্র রাজ্যের তরফ থেকে একটা প্রশাসনিক তৎপরতা রয়েছে, উদ্ধার কাজও চলছে এবং সকলকে যাতে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে একেবারে রণধর, তুমি যেমনটা জানাচ্ছো যে সমস্ত দিক থেকে চেষ্টা চালানো হচ্ছে যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায় এবং তাদের সাথে অন্ততপক্ষে যোগাযোগটা করা যায়, সেই ব্যবস্থা নিয়ে কিন্তু সমস্ত দিক থেকেই চেষ্টা করা হচ্ছে, রাজ্য হোক বা কেন্দ্র হোক। এবং সেদিকে আমাদের নজর থাকছে যে এই 32 জন পর্যটকের কি খবর এবং তাদের কি আপডেট, সেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো। তবে আপাতত ধন্যবাদ রণজয়। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, নেপালের যে বন্যা পরিস্থিতি এবং সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে প্রায় 32 জনের নিখোঁজের খবর রয়েছে এবং একেবারে এই বিষয় নিয়ে তিনি আর কি বলছেন শুনুন। Since yesterday, we are closely monitoring. 2 control rooms are functioning. So far, 32 calls are came. Approx 32 people are missing. They all are Calcutta and Chandannagar people. We are with charge in Kathmandu, Indian Embassy. I already sent a report to PMO office and HMO office. They are also looking. Pray to God for their safe return. No, not yet. Not yet. One tourist company, they organized it. It's a very pathetic. Jader safe return hoy. Today I came here, Mr. Subramaniam here. He invested lots of money here. 7,48,000 square feet. New data center open. It's a golden day of West Bengal. He needs another 10 acres of land for data center. I already promised the state government
are ready to cooperate with you. Chief Minister ready to rendering his both hands. পশ্চিমবঙ্গে তো এতদিন তথ্য প্রযুক্তি এআই ইঞ্জিনিয়ার মানেই তাদের ঠিকানা গুরগাঁও না হলে হায়দ্রাবাদ सब फिर আছি পরবর্তী খবরে এবং এবার নজর রাখতে হচ্ছে আগরতলা। ত্রিপুরা বিধানসভায় প্রথম দিনই উত্তপ্ত অধিবেশন। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 10ম অধিবেশনের প্রথম দিনে একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সানি ত্রিপুরা সফর নিয়ে শাসক বিরোধী তরজার পাশাপাশি অষ্টম পে কমিশন, বেতন বৈষম্য এবং প্রায় 40,000 অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণের দাবি ওঠে। অন্যদিকে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে মন্ত্রী রতনলাল নাথ এবং সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরীর মধ্যে তীব্র বাকযুদ্ধ। পরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি জানান যে অষ্টম পে কমিশনের গঠনের প্রস্তুতি শুরু হয়েছে এবং কর্মচারীদের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করা হবে। একাধিক ইস্যুতে শাসক বিরোধী সংঘাতের জেরে অধিবেশন সাময়িকভাবে মুলতবি করতে হয়। আজকে থেকে শুরু হয়েছে এই ত্রয়োদশ অধিবেশন এবং সেই অধিবেশন কার্যত প্রথম দিনেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি। দেখাবো সেই মুহূর্তের ছবি। রাখেন একটু একটু লজ্জা করে বুঝবেন। পোস্টার রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা হবে, সেই দেশের জাতীয় পতাকা থাকবে। এটা নয় স্যার, শুধু এটা নয়, শুধু ভারতকে কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারলেন, পরবর্তী বলেন করেছে দেশদ্রোহী, দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, বিদেশের এজেন্ট, বিদেশের এজেন্ট। শুধু স্যার, শুধু কেন শুধু স্যার দেখুন স্যার, একটা ক্ষেত্রে না থাকতে পারে। আমি যেহেতু প্রশ্ন উঠেছি, আপনি একটু দুবিধায় পড়ছেন। হ্যাঁ হ্যাঁ, তাই এক্ষেত্রে আমার বক্তব্য, কারা থাকবে, রাষ্ট্রবাদীরা না দেশদ্রোহীরা? এটা ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হতে হবে, কোনো কথা নাই। তারা স্যার, তারা একের পর এক গণ্য করেছে দেশদ্রোহী, দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, বিদেশের এজেন্ট, বিদেশের এজেন্ট। শুধু স্যার, শুধু কেন, শুধু স্যার দেখুন ফিদুল কাস্তুর জন্মদিন আলোচনা সভা, আপনারা আসুন। ঠিক আছে, আলোচনা পরে কে ডেকেছে? সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়। কে ডেকেছে? নেই। কে ডেকেছে? কারা ডেকেছে? সমিতি সভা, আপনারা আসুন। কে কে ডাকছে? সিপিএম নামটা দিয়ে পর্যন্ত লজ্জা করে, মানুষ তাকে মারবে বলে, মানুষকে মারবে বলে তাকে লজ্জা করে সিপিএম নাম দেওয়া তুমি। আপনারা দেখতেই পেলেন যে উত্তপ্ত পরিস্থিতি কার্যত তৈরি হয় অধিবেশনে এবং সেই বিধানসভায় এবং একে অপরকে কাদা ছোড়াছুড়ি, অন্যদিকে একাধিক ইস্যুকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। যে ইস্যুগুলি আজকে আলোচনা হয়েছে, কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সানির ত্রিপুরা সফর নিয়ে প্রথমে শাসক বিরোধী চর্চা এবং তার সঙ্গে সঙ্গে যে অষ্টম পে কমিশন কবে হবে এবং সেই বিষয়গুলি নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলে। বেতন বৈষম্য এবং 40,000 অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণের দাবি ওঠে এবং একেবারে শাসক বিরোধী যে কথাগুলি ওঠে বিধানসভায় এবং একাধিক বিষয় কিন্তু শাসক দলকে আক্রমণ করেছে বিরোধী দল। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, আজ থেকে শুরু হয়েছে অধিবেশন এবং আমরা দেখলাম যে প্রথম দিনেই কার্যত একেবারে উত্তপ্ত পরিস্থিতি, বাক বিতণ্ডা এবং এখনো পর্যন্ত কি আপডেট, আর কি কি আলোচনা হলো আজ অধিবেশনে?
বিধানসভা অধিবেশনে কর্মচারীদের ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ হচ্ছে বিজেপি যখন ত্রিপুরায় সরকারে আসে তার প্রথম প্রতিশ্রুতি ছিল কার্যত সপ্তম বেতন কমিশন। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, অষ্টম বেতন কমিশন তৈরি করেছে। ত্রিপুরাতে সেই ক্ষেত্রে সরকারের কি উদ্যোগ রয়েছে? রাজ্য সরকার আজকে বিধানসভায় বললেন যে রাজ্য সরকারও অষ্টম বেতন কমিশনের জন্য একটি কমিটি তৈরি করছে এবং সেই কমিটি বিবেচনা করে দেখবে ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য কিভাবে আর্থিক বেনিফিট রাজ্য সরকার দিতে পারে। এছাড়াও আজকে পিআরটিসি নিয়ে আজকে বিধানসভায় আলোচনা হচ্ছে, কারণ ত্রিপুরাতে পিআরটিসি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সরকারি কর্মচারী বা চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর কারণ হিসাবে সরকার বলেছে যে হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে এই সংক্রান্ত। এই অবস্থায় বিরোধীদের বক্তব্য এবং কি সরকারের জোট শরিক তিপ্রামথারও বক্তব্য যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে না গিয়ে কেন তড়িঘড়ি রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল, এ নিয়েই কিন্তু কার্যত বাকবিতণ্ডা এখনো চলছে বিধানসভা। আমি এখন বিধানসভার বাইরে দাঁড়িয়েই তোমার সঙ্গে কথা বলছি এবং বিধানসভার ভেতরে কার্যত এই পিআরটিসি ইস্যুতেই আলোচনা হচ্ছে, যেখানে এখন বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এর আগে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই ইস্যুতে কথা বলেছেন। রূপালী, একেবারেই ভোপাল, এবং যে বিষয়গুলো আমরা দেখলাম যে একাধিক ইস্যু নিয়ে হয়েছে এবং অন্যদিকে কমিটি গঠন করা হয়েছে এবং একটা সদর্থক পদক্ষেপ। এবার দেখা যাক যে সেই পদক্ষেপ কতটা কার্যকর হয় এবং যে অসুবিধাগুলি আজকে অধিবেশনে তোলা হলো সেগুলি নিয়ে সরকার কতটা ভাবে, সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ ভোপাল। কাছাড় কলেজের হিজাব সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদে নামলো এনএসইউআই। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। এভিবিপি এবং অসম পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে সিনিয়রের পুলিশ সুপারের কার্যালয়ের দিকে এগিয়ে যান প্রতিবাদকারীরা। পরে বিধায়ক জুবের এনামের নেতৃত্বে এসএসপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়। জুবের এনাম ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এবং পাল্টা কলেজ পড়ুয়াদের একাংশের দাবি মেম্বারশিপ ড্রাইভ চলাকালীন জয় হিন্দ স্লোগানকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। এদিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করে নির্ধারিত ইউনিফর্ম সংক্রান্ত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কাছাড় কলেজে উত্তেজনা থাকায় নিরাপত্তা আরো জোরদার করার আশ্বাস দিয়েছে পুলিশ। আজ প্রতিবাদী সংগঠনের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ এবং যে হিজাব সংক্রান্ত ঘটনা কাছাড় কলেজের, সেই নিয়ে কার্যত এই প্রতিবাদ এবং জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। এবং আপনাদের জানিয়ে রাখি, এভিবিপি এবং আসাম পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলেই সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ের দিকে এগিয়ে যান প্রতিবাদকারীরা। সঙ্গে বিধায়ক জুবের এনাম তার নেতৃত্বে এসএসপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয় এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে কলেজ পড়ুয়াদের একাংশের দাবি যে মেম্বারশিপ ড্রাইভ চলাকালীন জয় হিন্দ স্লোগানকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। এদিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করে নির্ধারিত ইউনিফর্ম সংক্রান্ত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে এবং গোটা ঘটনায় উত্তপ্ত গোটা চত্বর এবং ইতিমধ্যেই কিন্তু গোটা যে কলেজ চত্বর রয়েছে সেখানে নিরাপত্তা আরো জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। কলেজও গেলে নিরাপত্তা পাইতে লাগে, স্টুডেন্ট কলেজও গেলে সেফটি পাইতে লাগে। আজকে তারিখ আপনারা দেখুন অলরেডি যোনটা ফিজ মাফ করার যোনটা স্কিম আসলো, এই স্কিমটা ওটাই অলরেডি বহুত স্টুডেন্টে গড়ে বই দেওয়া হয়েছে। এখন কিটা হয়েছে, বাকি যারা স্টুডেন্ট কলেজের যেটা তারার উপরে লাইফ থ্রেট দিয়া ড্রপ আউট করবার লেগে একটা প্রচেষ্টা চালানি চলে। আমরা কথা সিম্পল, কোনো স্টুডেন্টরে আমরা কলেজ ড্রপ আউট হইতে দিতাম না। আর এর লেগে সবচেয়ে বড় ইস্যু হইল গিয়ে সেফটি। আজকে তারিখও যদি স্টুডেন্ট কলেজে যাওয়ার পরে তারার লগে মারপিট করে, তারা যদি কোনো সেফটি পায় না, এর চেয়ে বড় ইস্যু, এর চেয়ে বড় ফেইলিয়ার, এর চেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট ফেইলিয়ার কিচ্ছু হইতে পারে না। এর লেগে আজকে এজ অপোজিশন আমরা এখানে বারো হয়েছি, অপোজিশনের ডিউটি আছে। আর আমরা ডিউটি হইল যখন পাবলিকের উপরে অত্যাচার চলবো তখন অপোজিশন এখানে খাড়া থাকবো। আর অ্যাকর্ডিংলি আজকে আমরা এখানে আইয়া আমরা এটা প্রতিবাদ জানাইছি। আর এসপি সাহেবের লগে আমরা মাতিয়া এখন তো এসপি সাহেবের কাছ থেকে ভালো রেসপন্স পাইছি। তারা কইছেন যে ইমিডিয়েট আজকে থেকে এখানে ফোর্স ডিপ্লয় করা হইব যাতে স্টুডেন্টস উপরে ফিউচার আর কোনো ইলা আক্রমণ হয় না।
से जानना चाहेंगे परसों की जो घटना है वो एक्चुअली क्यों घटी थी? मारपीट हुई थी क्या? लड़कियों के साथ बदतमीजी हुई थी क्या? के साथ वो लोग, जैसे कि हम सबको पता है स्टार्टिंग हुआ था, जैसे कि एक जनरल स्टूडेंट ने भारत माता की जय कहा था, ठीक है। उसके बाद स्टूडेंट उनका NSY का एक थे कोई था, वो आके ऑब्जेक्शन कर रहा था, प्रिंसिपल सर भी वहाँ पे थे और हम लोग का कॉमर्स डिपार्टमेंट के HOD भी सर थे। तो उन्होंने ऑब्जेक्शन करने के बाद उन्हें पूछा गया क्यों ऑब्जेक्शन करो, प्रिंसिपल सर भी यहाँ पे है तो क्यों ऑब्जेक्शन करो। उसके बाद उसने गाली देना शुरू किया। किसने? NSY के जो थे उसने गाली दिया। गाली देने के बाद जो जनरल स्टूडेंट्स थे वो भड़क गए। भड़कने के बाद वहाँ पे मॉक था पूरा, तो सब भड़क गए। एक ने स्टार्ट किया तो सब भड़क गए। भड़ने के बाद वहाँ पे मॉक स्टार्ट हुआ तो मारपीट स्टार्ट हुआ। तो जो लड़की लोग थे तो उन लोग को हटाया जा रहा था, तो वो लोग कुछ लोग हट भी नहीं रहे थे। तो उन लोग के ऊपर जैसे कि पूरा मॉक था तो लगा उन लोगों को, बहुत लोगों को भी। तो उस चीज़ में जैसे कि अभी पता चल NSY ने क्या किया, उसको पॉलिटिकल इशू बनाने का ट्राई किया और उसमें AVP का नाम भी जोड़ दिया गया और बजरंग दल का नाम भी जोड़ दिया गया, जहाँ पे वहाँ पे नहीं भी थे कोई। वहाँ पे सिर्फ स्टूडेंट्स थे, वहाँ पे मेंबर्स ड्राइव चल रहा था NSUI का। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, যে ঘটনাটা আমরা শুনলাম এবং সেখান থেকে যতটা বোঝা যাচ্ছে যে এক তো হিজাব সংক্রান্ত বিষয়, সেই নিয়ে প্রতিবাদ, অন্যদিকে জয় হিন্দ স্লোগানকে নিয়ে বচসা শুরু হয়। ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো রূপালী, আমরা জানি যে প্রত্যেক ইনস্টিটিউশন বা কলেজ যারা ইউনিফর্ম অলরেডি দিয়ে দিয়েছে তারা কিন্তু বাধ্যতামূলক যে ইউনিফর্ম পরেই যেতে হবে। এখন এই ইউনিফর্ম আর হিজাব নিয়ে যে ক্ল্যাশটা মানে বচসাটা বেঁধেছে শিলচরের কাছাড় কলেজে, যেটা অনেক পুরনো কলেজ, 1960 সালে এস্টাবলিশ হওয়া এই কলেজ, সেটা পরশুদিন আমরা দেখিয়েছিলাম যে এখানে বচসা বাদে একদিকে কলেজ স্টুডেন্টরা বলছে যে মেম্বারশিপ ড্রাইভ দুপক্ষেরই হচ্ছিল। একদিন AVP-র মেম্বারশিপ ড্রাইভ চলছিল আর সেদিন NSUI-র মেম্বারশিপ ড্রাইভ চলছিল। সেই মেম্বারশিপ ড্রাইভে কিছু সংখ্যক ছাত্ররা NSUI-র দিকে ছিল তখন, আর অনেক ছাত্ররা বাইরেও ছিল। ওইখানে একটা বচসা বাদে কেউ ওখান থেকে একটা স্লোগান দেয় জয় হিন্দ, যেটা NSUI-র পক্ষে এটাকে ডিনাই করা হয়, এটা নিয়ে মত প্রকাশ করা হয়, বিরোধ মত প্রকাশ করা হয়। ওখান থেকেই কিন্তু বচসাটা বাদে। তারপর এটাকে হিজাব যেটা কথা এসছে সেটা নিয়ে কালার করে দেওয়া হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে। আজ আমরা দেখেছি, সেদিন আমরা দেখেছিলাম এই হিজাব পড়া নিয়ে অনেক বচসা হয়, অনেকটি স্টুডেন্টের মধ্যে মারপিট হয়, সেখানে অনেকজন আহত হয়েছেন। তারপর আজ দেখলাম আমরা আলগাপুরের যিনি বিধায়ক জুবের এনাম, উনি এসেছেন। প্রথমে কংগ্রেস অফিসে, কাছাড়ের যে ইন্দিরা ভবন কংগ্রেস অফিস, সেখানে এসেছেন। ওখানে কাছাড় কলেজের স্টুডেন্টরা ছিল যারা NSUI-এর পক্ষ থেকে ছিল, ওনাকে ফুল দিয়ে বরণ করেন। তারপর তারা একটি মার্চ প্রোটেস্ট র্যালি বের করার চেষ্টা করেন, যেটা SSP শিলচর SSP কার্যালয়ে যাওয়ার জন্য প্রথমে পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ধাক্কাধাক্কি হয়, এখানে একজন মহিলা পুলিশও পড়ে যান। তারপর তারা এই পুরো প্রোটেস্ট র্যালিটার মধ্যে AVP মুর্দাবাদ, NSUI জিন্দাবাদ, আসাম পুলিশ মুর্দাবাদ, এই ধ্বনিগুলো তারা দিয়ে তারা SSP অফিসে যায়। তারপর 5 জনের একটি প্রতিনিধি দল জুবের এনামের সাথে আরো 4 জন ওখানে গিয়ে SSP কে একটি মেমোরেন্ডাম দিয়ে এসে বেরিয়ে যে কথাটা জুবের এনাম বললেন, যখন আমরা তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার এবং প্রত্যেকটি স্টুডেন্টেরই কিন্তু সিকিউরিটি হওয়াটা নেসেসারি। ইউনিফর্ম সবার জন্যই, শুধু এক পক্ষের জন্য নয়, সব পক্ষের জন্যই যেন ইউনিফর্মিটিটা মেনটেইন হয়, সেটা খুব বেশি নেসেসারি। যদি হিজাব ব্যান করা হয় তাহলে কেউ তিলক লাগিয়েও আসতে পারবে না, কেউ আংটি পরেও কলেজে যেন না ঢোকেন, এটাও একটা বিতর্কমূলক উনি একটি কথা বলেছেন। এবং সাথে সাথে এটাও বলেছেন যারা সেই দিনের ঝগড়া বা মারপিটের মধ্যে জড়িত ছিল তাদের যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে। কিন্তু এখানে আরেকটা কথা আছে রূপালী, দেখো, উনি আলগাপুরের বিধায়ক, উনি আলগাপুর হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির বিধায়ক, উনি এখানে এসেছেন। আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এসছেন আলগাপুরের বিধায়ক, এখানে NSUI কাছাড় জেলা NSUI এই যে কর্মসূচিটা হাতে নিয়েছে SSP কে দেওয়ার, তখন উনি বললেন যে উনি NSUI স্টেট প্রেসিডেন্ট। আজকে এইরকম কোনো ঘটনা যদি আসামের যে কোনো স্থানে, শিবসাগর হোক, জোরহাট হোক, গুয়াহাটি হোক, তাহলে উনি যাবেন, ওখানে প্রতিবাদ সাব্যস্ত করবেন। একেবারে আমরা দুপক্ষের কথা জানলাম এবং সেক্ষেত্রে বিধায়কের কি ভূমিকা সেটাও আমরা শুনলাম, এবং এরপর কি পদক্ষেপ নেওয়া হয়, আদৌ দুপক্ষের কথা মেনে নেওয়া হয় নাকি এই যে প্রতিবাদ সেটা আরো উত্তপ্ত হয় এবং একেবারে যেটা রাজনীতির রং দেওয়া হচ্ছে, রাজনীতিকরণ বিষয়টাকে করা হচ্ছে, সেটা হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ বিক্রম।
এবার নজর রাখতে হচ্ছে শিলিগুড়ির দিকে। নেপালের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিখোঁজ শিলিগুড়ির সমর। কৈলাস যাত্রায় গিয়ে নেপালের রাসুরায় নিখোঁজ শিলিগুড়ির সমর। শেষবার মায়ের সঙ্গে ফোনে কথা, ছেলের ফিরে আসার অপেক্ষায় উৎকণ্ঠায় পরিবার। কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার এলাকার বাসিন্দা সমর মণ্ডল এবং রাসুয়া এলাকায় হড়পা বানের পর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। এই ছিল মহানগর টপের আজকের বিশেষ খবর। তবে এখানেই শেষ করতে হচ্ছে মহানগর টপ। এরপর দেখুন অন্যান্য সংবাদ।